আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে সিলেট প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুযোগটি দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন সিলেট প্রেস ক্লাব প্রবাসীদের একটি পাওয়ার হাউস, কারণ যত আন্দোলন হয়েছে সিলেট প্রেস ক্লাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই জন্য সিলেট প্রেস ক্লাব থেকে সব আন্দোলনের সহযোগিতা আমরা পেয়েছি এবং এই আন্দোলনের যতগুলো সুযোগ আছে সবগুলো কিন্তু সিলেট প্রেস ক্লাব আমাদেরকে সুযোগ দেন। এই জন্য সিলেট প্রেস ক্লাবকে বিশেষ করে সেক্রেটারি সাহেব এবং সভাপতি যারা প্রেস ক্লাবে আজকে উপস্থিত হয়েছেন সাংবাদিক থেকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে আপনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এবং আরও যারা আমাদের বিভিন্ন লোকাল পার্টনার আছেন এনআরবি নেটওয়ার্কের, আমাদের প্রবাসী এক আছেন, যদি ওনাকে সুযোগ করে দিতে, আক্তার হোসেন রাজু ভাই আসছেন, উনি কমিউনিটি ব্যক্তিত্ব। এবং আপনার সামনে আমি শুধুমাত্র আমাদের নেটওয়ার্কটা নিয়ে সামান্য 1 মিনিট একটি কথা বলবো যে 2015 থেকে এই এনআরবি নেটওয়ার্কটি আমরা স্থাপন করেছি। আমরা দেখেছি যে 2 কোটি প্রবাসীদের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো কানেক্টিভিটি। এই জন্য আমরা আমাদের এই নেটওয়ার্কের মূল শক্তি হলো ডাটাবেস। আমরা পৃথিবীর সব যত এনআরবি আছে পৃথিবীর প্রত্যেকটা দেশে তাদেরকে একটি ডাটাবেজের মধ্যে নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটাও হলো আমাদের প্রধান কাজ। আমরা জানি যতক্ষণ আমরা ডাটাবেসটা স্ট্রং করতে পারবো তখনই আমরা আমাদের শক্তি, আমাদের অধিকার, আমরা ন্যায্যতা আমরা পাবো। এই জন্য আমাদের এই এনআরবি নেটওয়ার্কের মূল উপযোগ হলো ডাটাবেস। সেকেন্ড থিং হলো যে আমরা দেখেছি ইদানিং কালে যতগুলা আমাদের আন্দোলন করেছি, আন্দোলনগুলা খুব শর্ট টার্মে আমরা ফলাফল পেয়েছি। আপনারা জানেন যে বিমানের অ্যাক্টিভিটি ছিল, ম্যানচেস্টার টু সিলেট ছিল, আবার মাঝখানে বন্ধ হয়ে গেছে। এভাবে করে যত আন্দোলন আমরা করি হঠাৎ করে আমাদের আন্দোলনের কিছু ফায়দা পাওয়া যায়, আন্দোলনের হয় কিন্তু আবার মিলিয়ে যায়। তো আমরা দেখেছি আমরা যারা প্রবাসী আছি তাদের মূল কাজটা হলো আমাদের গভর্নমেন্টের পলিসি লেভেলে আমাদের কোনো কাজ নেই। যে যারা পলিসি করেন, তৈরি করেন, তারা কোনো সময়ে আমাদের কাছে আমরা এই জায়গায় অ্যাক্সেস পাই না। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে এই আমাদের দাবিগুলো পৌঁছে দিয়েছি যেন তারা এই প্রবাসীর কাছে আমাদের কাছে দাবিগুলো, যে দাবিগুলো আমরা ন্যায্য দাবি মনে করি, এই দাবিগুলো যেন তারা ঠিক মতো আমাদের উপস্থাপন করেন এবং পার্লামেন্টে গিয়ে এই অনুযায়ী অ্যাক্ট করেন। রেদার দেন কোনো এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে আপনি একটা কথা বললেন বিমানের হলো, এটা না। আমরা চাই চিরস্থায়ীভাবে প্রবাসীদের অধিকার এবং প্রবাসীদের যে ন্যায্যতা আমাদের সরকার মাধ্যমে স্বীকৃত হতে হবে। এই কারণেই আমরা নতুন করে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে গিয়েছি, প্রত্যেকটি আপনার সরকারি এজেন্সি যারা আছে তাদের কাছে আমরা উপস্থাপন করেছি যে পলিসিগতভাবে যেন এটা বাস্তবায়ন করে প্রবাসীদের অধিকার। আমাদের শুধুমাত্র আপনাদের বলবো দাবি দেওয়া কি, আমাদের প্রথম দাবি হলো যে হেল্প ডেস্ক, প্রতিটা বিমানবন্দরে একটি হেল্প ডেস্ক তৈরি করতে হবে। সেখানে একজন সরকারি কর্মচারী থাকবে, উনি কি করবেন যে কোনো প্রবাসী কোনো ধরনের সহযোগিতার যদি প্রয়োজন হয় উনি নিজে ওই সহযোগিতাকে বলবেন যে আপনার পাসপোর্ট এসেছে, উনি পাসপোর্ট অফিসে ফোন করবেন, ওই প্রবাসীকে একটা রেফারেন্স নাম্বার দিবেন, ওই প্রবাসী তখন পাসপোর্ট অফিসে যাবে। রেদার দেন ওনাকে বলেন যে আপনি পাসপোর্ট অফিসে যান, এটা হবে না। আমরা দেখেছি যে এই যে কারণে সুনামগঞ্জ থেকে কোনো প্রবাসী আসেন ওনারা হয়রানির শিকার হন, এটা হয়। এবং সেকেন্ড দাবি হলো যে ডেডিকেটেড সাপোর্ট অফিসার প্রত্যেকটা মেজর সিটিতে, স্পেশালি সিলেটের প্রত্যেকটা মেজর সিটিতে এবং প্রবাসী অধ্যুষিত জেলাগুলোর সিটিতে যে ডেডিকেটেড সাপোর্ট অফিসার করতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা ডেডিকেটেড সাপোর্ট অফিসার থাকতে হবে। তার কাজ হবে প্রবাসীদের সম্পত্তি, প্রবাসীদের অধিকার, প্রবাসীদের নিয়ে ডেডিকেটেড অফিসার থাকতে হবে। আপনারা যদি সবাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যায় অন্তত 200 কর্মচারী পাবেন যাদের কোনো পোর্টফোলিও নাই, কোনো কাজ নেই, অথচ প্রবাসীদের জন্য এই ধরনের কোনো অফিসার জেলা লেভেলে বা আঞ্চলিক লেভেলে কোনো কিছু নাই। তৃতীয় দাবি হলো বিমানের রিফর্ম করতে হবে। বিমানকে এমনভাবে করতে হবে যে আপনার এনআরবি ফ্রেন্ডলি করতে হবে। যেমন আমাদের যদি ডিমান্ড থাকে ম্যানচেস্টার টু সিলেট পর্যন্ত যদি কমার্শিয়ালি ভায়াবল হয় তাহলে বিমান কেন বিমান দিবে না, এটা পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ারের মতো হইতে হবে যে আমাদের পলিসিগুলো ক্রিস্টাল হইতে হবে এবং প্রবাসী বান্ধব হইতে হবে। আরেকটা দাবি হলো আমাদের
প্রবাসী যদি কেউ মৃত্যুবরণ করে, বাইরে মৃত্যুবরণ করে, যদি তার অক্ষমতা থাকে, সরকার তাকে একেবারে বিনা খরচে তার মৃতদেহ এনে বাড়িতে পৌঁছে দেবে। এই কাজটা করতে হবে। আর সেকেন্ডলি হলো আমাদের কমপ্লায়েন্স আছে, কমপ্লেন যে প্রসিডিউর আছে প্রবাসী গন্তব্যে, এটা আপনাদের অবদান বেশি। আপনাদের সাংবাদিক আমাদের দাবি দেওয়া নিয়ে কাজ করেছেন, তারা দেখছি সরকার অনেক কিছু কাজ করেছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছেন এবং কমপ্লেন করেছেন, কিন্তু এই কমপ্লেনটা এত সফিস্টিকেটেড এবং আপনার কি ডিজিটালাইজ ফর্মে নেই। যেমন আমি যদি মোবাইল থেকে করি, অটোমেটিকলি যেন একটা রেফারেন্স নাম্বার চলে আসে এবং ইজি অ্যাক্সেস হয়। আমার একটা পোর্টালে আপনার অ্যাক্সেস দিবে যে আমার কমপ্লেনটা কোন জায়গায় আছে, আমি দেখতে পারবো যে এই লেভেলে আছে, এই লেভেলে আছে, এই লেভেলে আছে, অ্যাকশন কি হয়েছে, সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। এই হলো আমাদের দাবি। আমরা মনে করি যে সিলেট প্রেস ক্লাব সহ আপনারা যারা সাংবাদিক আছেন তারা আমাদের অংশ। আপনারা আমাদের এই দাবিগুলো সমাজের সকল শ্রেণীতে সরকার এবং পলিটিক্যাল পার্টির কাছে উপস্থাপন করবেন এবং দাবিটা কিভাবে পরবর্তী সংসদে সত্যিকার অর্থে চিরস্থায়ী আমাদের দাবিগুলো আদায় করা যায়, এ নিয়ে আমাদের সহযোগিতা করবেন। এই বলে আজকে আপনারা আসছেন, আমার সামান্য আপনাদের দাবি দেওয়াগুলো পেশ করলাম। এখন যদি আপনারা প্রশ্ন করেন, আমাদের দুই একজন প্রবাসী ভাই আছেন আমাদের, যারা আমাদের অর্গানাইজেশনে রয়েছেন। আমাদের ডানে আছেন ব্রাইটন সিটি কাউন্সিলের অফিসার, উনি পলিসি মেকারের কাজ করেন। ওখানে বিশিষ্ট অভিনেতা আছেন তাজুল ইসলাম। আমাদের লোকালি যারা কাজ করেন প্রফেসর বাসিদ ইমনা হাবিব, অধ্যক্ষ আপনার আব্দুর রহমান আবিদুর রহমান এবং প্রফেসর বিলাল আহমেদ, উনি সাথক কলেজ, এরা আমাদের লোকালি আমাদের সাপোর্ট করেন আমাদের সংগঠনকে। তো আপনাদের সামনে আমি ইয়ে করলাম, আপনারা যদি প্রশ্ন করেন। আর আমাদের আরেক প্রবাসী ভাই আছে, উনি বিশিষ্ট, ওনাকে যদি একটা সুযোগ করে দেয়, একটা চেয়ার যদি হয়, উনি আর চলে আসবেন। প্রশ্নের জন্য সরকার যেই আসুক, আমাদের পলিসির কোনো পরিবর্তন হয় না। আমরা যারা প্রবাসী আছি, আমরা আসলে দেশের রেমিটেন্সের জন্য আমরা একটা বড় ভূমিকা পালন করি। এটা ইংল্যান্ড হোক, আমেরিকা হোক, কানাডা হোক, সৌদি আরব হোক, দুবাই হোক, মালদ্বীপ হোক, পৃথিবীর সব জায়গাতেই বাংলাদেশে যখন রেমিটেন্স আসে, প্রবাসীরা এটা একটা বিশাল বড় ভূমিকা পালন করে। কিন্তু আনফর্চুনেটলি আমরা যখন প্রবাসে থাকি তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আমাদের সরকার যেই হোক, যখন ওনারা বিদেশ আসেন, আমাদের দেশে আসেন, আমরা তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি এবং আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরি। কিন্তু আনফর্চুনেটলি বেশিরভাগ সরকার, যে সরকারি ক্ষমতা থাকুক, দেশে আসার পর ওনারা ভুলে যান আমাদের যে অবদান থাকে। তা আসলে সাংবাদিকরা হলে আপনাদের এই সমাজের বিবেক, আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরতে চাচ্ছি যে আমাদের প্রবাসীরা যারা আছেন, আমরা চাই যে সরকারি সামনে আসুক। অতীতে কী হয়েছে আমরা সবাই জানি। আমরা সামনে যেহেতু একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আশা করছি, বিএনপি হোক, জামাতে ইসলাম হোক, এনসিপি হোক, অথবা ঐক্যজোট হোক, অথবা যেই সরকারি আসুক, তাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে, আমরা যেন আমাদের কয়েকটা দাবির ভিতরে একটা থাকবে, আমাদের প্রবাসী যারা দেশে আসেন তাদের নিরাপত্তা। আর লেটেস্ট যে আমাদের দাবি, ম্যানচেস্টার টু সিলেট বিমানের ফ্লাইট ইজ অলরেডি ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে আলোচনা হয়েছে। আশা করি বিমান এগুলো শুনবে। আর আপনারা হলেন মূল চালিকা শক্তি, যাদের মাধ্যমে বিমানের কর্ণগহরে যদি গিয়ে পৌঁছে আমাদের কথাগুলা, যে আমাদের প্রায় 2 লক্ষ বাংলাদেশি ওই এলাকায় বসবাস করেন। আমি যদিও ইংল্যান্ডের একদম দক্ষিণে থাকি, কিন্তু উত্তরের ভাইদেরকে নিয়ে, তাদের প্রবাসীদেরকে নিয়ে আমাদের অবশ্যই দাবি যেন বিমান তার ফ্লাইটটা ম্যানচেস্টার থেকে আবার চালু করে এবং সবসময় এই ফ্লাইটটা অন টাইম শিডিউলে চলতে থাকে। এছাড়া প্রবাসীরা আমরা যারা আছি, আমরা দেশে আসার পরে সামনের যে গভর্নমেন্ট থাকবে, ওই গভর্নমেন্টের কাছে আমাদের দাবি থাকবে যেন ওনারা প্রবাসীদের নিরাপত্তা, তাদের জায়গা সম্পত্তি এবং অন্যান্য যেই সমস্যাগুলো মোকাবেলা করতে হয় প্রবাসীরা, হ্যাঁ, এগুলো একটা স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয় এবং এটা শুধুমাত্র কমিটমেন্টের মাধ্যমেই শেষ করা হয় না। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন হলো, যে কোনো আন্দোলনের লগে আপনার প্রবাসীরা আপনার এক মঞ্চে আওয়ার লাগে, অলওয়েজ প্রস্তুত। আমরা তো আপনার এই লন্ডন, ম্যানচেস্টার টু এই সিলেট
ডাইরেক্ট ফ্লাইট যেটা বন্ধ আপনার, এটার লাগে আন্দোলন জেলা করলাম। আমরাও ভুক্তভোগী আপনার। আমরা এই ফ্লাইট বন্ধ হইলে বা ইমার্জেন্সি কোনো কারণে আমরা ঢাকাত আওয়া লাগে, আওয়ার পরে আপনার আমি নিজে ভুক্তভোগী। আমি নভেম্বরের 3 তারিখ আইছি আপনার, আইয়া আপনার 11,700 টাকা দিয়ে আমার টিকিট কাটা লাগছিল আপনার ঢাকা থেকে সিলেট। আমি হয়তো বা আপনার খুলাইলি সেটা, আমি সরি আসলে আমার সিলেটি ল্যাঙ্গুয়েজে মাথাইলে আপনার জি নিজল্লা খান লাগে আপনার জি। 11,700 টাকা দিয়ে আমি হারছি আপনার টিকিটটা, কিন্তু আমার ইমার্জেন্সির কারণে। মানে আমি নিজেও তো চিন্তা করছি যে আমার সিলেটি একজন ভাই যারা আপনার অনেক এখন ডাক্তার দেখাইতে যায়, বিভিন্ন জরুরি কাজে আপনার যাওয়া লাগে, 11,700 টাকা দিয়ে তো সহলে কাটতে পারতেন না আপনার। তো এখানেও আপনার এবং সিলেটি হলো লাগে এটা বৈষম্য কিন্তু আপনার। এবং বিগত জুলাই অগাস্ট যে আন্দোলন হয়েছে আপনার, প্রবাসীরা তো আমরা আসলাম এই বৈষম্য বিরোধীর লগে আপনার। আগামী যে সরকার হোক আপনার, আমরা প্রবাসীরা আপনার অবশ্যই থাকবো এক মঞ্চে আনার লাগে। আপনারও আমরা পরামর্শ দিবা, ইনশাল্লাহ আমরা যে কোনো প্ল্যাটফর্মে আমরা এক হইতে রাজি। সিলেটি হল নাই শুধু, সিলেটি আপনার প্রবাসী যারা আছে আপনার তার অধিকারও লাগে, সিলেটি হলের অধিকারও লাগে। আপনারা যে কোনো আন্দোলনে আমরা এক প্ল্যাটফর্মে আইতে আমরা রাজি আছি। আপনারা আমরা এই ডাকবা, আর আমরা পক্ষ থেকে আপনারা আমরা ডাকবো। আজকে জেলা আপনারা আমরা সহযোগিতা করছেন, আমরা এক প্ল্যাটফর্মে আইতে রাজি আছি। আর আমার নাম মাহবুবুল আলম। আমি 15 তারিখ আমার মা শাশুড়ি তারা লইয়া লন্ডন ঢাকা সিলেট টিকিট কাটছি 3 জনের। আমার মার বয়স 75 প্লাস, শাশুড়ি 65 আর আমি লাগেজ 9টা। ঢাকাত আইসা আইবার বাদে তারা কর যে তোমার লাগেজ ঢাকাতন কালেক্ট করবা। 9টা লাগেজ আমি একলা মানুষ কালেক্ট করছি, ইন্টারন্যাশনাল তন কালেক্ট করি। আমি ডোমেস্টিকও আইসি আরও 2 জন লোক লইয়া, তারা টাকা দিয়া লই আইসি, কারণ একা আমার পক্ষে সম্ভব না। আইসি বইছে, বইবার বাদে তারা দিছে ছোটো মোটো একটা প্লেন লাগেজ আইসি ও জায়গা। আইবার বাদে তারা লাগেজ ওদিন দিতে পারছে না, বাদ রাইট লাগেজ গিয়া কালেক্ট করছি। ও আর তো প্লেনের অবস্থা তো আর হইয়া লাভ নেই, বোয়া যায় না। আর ব্যাংকর যেটা ন্যাশনাল ব্যাংক সুবিধাজনক মা গেছলা গতকালকে, ও টাকা তোলার লাগে তারা কইছে সপ্তাহ 3,000 টাকা করে দিব। দ্যাট মিন যেই টাকার পরিমাণ আছে 10 বছরে শেষ হইতো না টাকা, সপ্তাহ 3,000 টাকা, তাই নাই 5 সপ্তাহ লাগে। ওইল বর্তমান অবস্থা।